বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা বিভাগ সরকারি হরঙ্গা কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আমি শরীফ হোসেন, অতিথি শিক্ষক, ব্যবস্থাপনা বিভাগ। আজকে তোমাদের সাথে ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্র বিষয়টি নিয়ে আলোচনা করব। আলোচনায় থাকবে দশম অধ্যায় অর্থাৎ বীমা সম্পর্কে মৌলিক ধারণা। আলোচনার আজকের পাঠ পরিক্রমা হচ্ছে আনুপাতিক সাহায্যের নীতি বলতে আমরা কি বুঝি এবং বীমা চুক্তির অপরিহার্য উপাদান। আনুপাতিক সাহায্যের নীতি জিনিসটা কি? অর্থাৎ কোনো সম্পত্তি যখন একাধিক বীমা কোম্পানির নিকট বীমা করা হয় এবং তা ক্ষতির সম্মুখীন হলে বা ক্ষতির উদ্ভব ঘটলে, সেক্ষেত্রে কোনো বীমা কোম্পানি এককভাবে ওই ক্ষতিপূরণ করলে সে অন্যের নিকট থেকে যে আনুপাতিক অংশ পাওয়ার অধিকারী হয় তাকেই মূলত আনুপাতিক সাহায্যের নীতি বলা হয়। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করবে, আমি আবারও সংজ্ঞাটি বলছি। আনুপাতিক সাহায্যের নীতি বলতে কোনো সম্পত্তি যখন একাধিক বীমা কোম্পানির নিকট বীমা করা হয় এবং তার আংশিক ক্ষতির উদ্ভব ঘটলে, সেক্ষেত্রে বীমা কোম্পানি এককভাবে কোনো ক্ষতিপূরণ করলে সে অন্যের নিকট থেকে আনুপাতিক অংশ পাওয়ার অধিকারী হয়, যাকে আনুপাতিক সাহায্যের নীতি বলা হয়। আমরা এখন জানব যে বীমা চুক্তির অপরিহার্য উপাদানগুলো কি। বীমা চুক্তির অপরিহার্য উপাদান সমূহ জানার আগে আমরা একটু যদি জানি যে 1872 সালের চুক্তি আইন অনুসারে কি করা হয়, আইনের মাধ্যমে বলবৎযোগ্য সম্মতিকে চুক্তি বলা হয়ে থাকে। অর্থাৎ বিভিন্ন পক্ষসমূহের সম্মতি এবং ওই সম্মতি আইনের মাধ্যমে কার্যকর করা চুক্তির একটি অপরিহার্য উপাদান। এই বীমা চুক্তির উপাদানগুলোকে দুটি ভাগে ভাগ করা হয়েছে আলোচনার সুবিধার জন্য। একটি হচ্ছে সাধারণ উপাদানসমূহ, যাকে আমরা আইনগত যে বলে থাকি, এবং অপরটি হচ্ছে বিশেষ উপাদানসমূহ, যাকে আমরা বীমা ব্যবসায়ের সাথে সংশ্লিষ্ট যে সকল উপাদানগুলো তাকে আমরা বিশেষ উপাদান বলে জানব। প্রথমত আমরা জানব সাধারণ উপাদানগুলো কি এবং তার সম্পর্কে আমরা একটু করে আলোচনা করব। শিক্ষার্থীরা লক্ষ্য করো, বীমা চুক্তির সাধারণ উপাদানসমূহ মূলত সাধারণ চুক্তির উপাদানের অনুরূপ, কেননা বীমা চুক্তি মূলত প্রাথমিকভাবে একটি চুক্তি। অর্থাৎ সাধারণত চুক্তি সম্পাদনের ক্ষেত্রে যেসব উপাদান অপরিহার্য সেগুলোকেই সাধারণ উপাদান হিসেবে গণ্য করা হয়। অর্থাৎ চুক্তি হতে গেলে একটি পক্ষ হয় না, চুক্তি হতে গেলে একাধিক পক্ষ বা কমপক্ষে দুটি পক্ষের প্রয়োজন হয়। ঠিক তদ্রূপ সাধারণ উপাদানের মধ্যে প্রথম যেটি আমরা জানব সেটি হচ্ছে একাধিক পক্ষ। অর্থাৎ যে কোনো চুক্তি সম্পাদনের জন্য কি প্রয়োজন, কমপক্ষে দুটো পক্ষের প্রয়োজন হয়। বীমা চুক্তির ক্ষেত্রেও ঠিক একই রকম, বীমাকারী এবং বীমা গ্রহীতার যে উপস্থিতি লক্ষ্য করি তাকে আমরা বলতে পারি যে একাধিক পক্ষ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানলাম যে চুক্তির জন্য কি প্রয়োজন, কমপক্ষে দুটি পক্ষের প্রয়োজন হয়। ঠিক বীমা চুক্তির ক্ষেত্রে একই রকম, একাধিক পক্ষ থাকবে। তারপর হচ্ছে দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে পক্ষসমূহের যোগ্যতা। এখন দুটি পক্ষ আমরা ঠিকই হলাম, কিন্তু তাদের যে চুক্তি হবে, চুক্তি পূরণের জন্য কোনো পক্ষই কি নয়, যোগ্য নয়। তাহলে সেই চুক্তির কোনো কি নেই, ভিত্তি বা মূল্য নেই। তাহলে কি থাকতে হবে, দুটি পক্ষের মধ্যে যোগ্যতা থাকতে হবে। অর্থাৎ 1872 আমরা একটু আগে আলোচনা করেছিলাম যে চুক্তি আইন, অর্থাৎ 1872 সালের চুক্তি আইনের 11 ধারায় বলা হয়েছে কি, যে প্রত্যেক ব্যক্তি চুক্তি সম্পাদনের যোগ্য যদি তিনি যে আইনের অধীন সেই আইন অনুসারে সাবালক হয়ে থাকেন এবং
সে যদি পাগল না হয়ে থাকেন বা সংশ্লিষ্ট যে আইন দ্বারা চুক্তিটি কি হবে সম্পাদন হবে তা যদি সম্পাদনের অযোগ্য বলে বিবেচিত না হন, তাহলে কি হবে দুটি পক্ষ সময়ের উপযুক্ততা বা যোগ্যতা থাকবে। অর্থাৎ এক পক্ষগুলোর মধ্যে প্রাপ্ত বয়স্ক হতে হবে এবং প্রকৃতিস্থ হতে হবে, সচ্ছল হতে হবে এবং প্রাসঙ্গিক যে বিষয়টি নিয়ে তারা চুক্তি করছে তা আইন দ্বারা কি হতে হবে বিবেচিত হতে হবে। অর্থাৎ চুক্তি আইনের কি বিভিন্ন ধারা এবং বিভিন্ন মামলার রায় বিশ্লেষণ সাপেক্ষে চুক্তি সম্পাদনকারী পক্ষসমূহের মধ্যে এই গুণগুলো কি হতে হবে থাকতে হবে। তারপর যেটি আছে আইনগত উদ্দেশ্য। এখন আইনগত উদ্দেশ্য বলতে আমরা কি বুঝি, অর্থাৎ বীমা চুক্তিতে বা বীমা আইনের যে সম্পর্কে বলা আছে সে আইন অনুযায়ী আমার চুক্তিটি থাকতে হবে। অর্থাৎ শুধু চুক্তি সম্পাদনের যোগ্যতা থাকলেই কি হবে না চলবে না, চুক্তিটির যে আইনগত যে একটি উদ্দেশ্য আছে তাও থাকতে হবে। অর্থাৎ চুক্তি আইনের দৃষ্টিতে তখনই বৈধ বলে বিবেচিত হবে যখন চুক্তি বা দুটি পক্ষসমূহের উদ্দেশ্য সৎ হবে এবং দেশের আইনের পরিপন্থী হয়। অর্থাৎ পরিপন্থী হওয়া যাবে না, যাতে আইনের একটি অপরিপন্থী হয়। তারপর প্রস্তাব এবং স্বীকৃতি। এখন দুটি পক্ষ থাকলো কিন্তু কেউ কাউকে কি করলো না কোনো বিষয়ে প্রস্তাব করলো না, তাহলে তাদের মধ্যে কোনো চুক্তি সম্পাদিত হবে না। অর্থাৎ বীমার ক্ষেত্রেও ঠিক তাই, বীমা গ্রহীতা কর্তৃক বীমার আবেদনপত্রের ফর্ম পূরণ করে বীমাকারীর নিকট প্রেরণকে প্রস্তাব বলা যেতে পারে, যেটা আমরা জানলাম। এছাড়াও বীমাকারী অনেক ক্ষেত্রে বীমার প্রস্তাব উপস্থাপন করতে পারে এবং শুধু প্রস্তাবের মধ্যেই চুক্তি সম্পাদিত নয়, এই প্রস্তাবের ক্ষেত্রে অপরপক্ষ যদি কি দান করে স্বীকৃতি প্রদান করে সেক্ষেত্রে আমার কি হবে চুক্তি হবে। অর্থাৎ বীমার ক্ষেত্রে বীমাকারী কর্তৃক যদি প্রস্তাব উপস্থাপিত হয় তাহলে বীমা গ্রহীতা বীমাপত্রে স্বাক্ষর করার পূর্বে প্রিমিয়াম প্রদান করলে যে প্রস্তাবটি স্বীকৃতি প্রদান করেছে বলে বুঝতে হবে। অপরদিকে বীমা গ্রহীতা কর্তৃক প্রস্তাব উপস্থাপিত হলে বীমাকারী প্রথম প্রিমিয়াম প্রদানের অনুরোধ জানিয়ে বীমা গ্রহীতাকে কি লিখবে একটি চিঠি লিখবে, একেই এক প্রকার স্বীকৃতি বলা যেতে পারে। আমরা আরেকটু লক্ষ্য করে শুনব যে বীমা গ্রহীতা কর্তৃক প্রস্তাব উপস্থাপিত হলে বীমাকারী প্রথম প্রিমিয়াম প্রদানের অনুরোধ জানিয়ে, অর্থাৎ বীমা প্রতিষ্ঠান প্রিমিয়াম প্রদানের একটি অনুরোধ জানিয়ে বীমা গ্রহীতাকে কি লিখে একটি চিঠি লিখে যে এই প্রতিষ্ঠানে বা এই তারিখে কি করতে হবে বীমা গ্রহীতাকে প্রিমিয়াম প্রদান করতে হবে, তাহলে কি হবে একটি স্বীকৃতি লক্ষ্য করা যাবে। তারপর আসে হচ্ছে এটি একটি লিখিত এবং কি নিবন্ধিত হতে হবে। অর্থাৎ চুক্তিটির কি হতে হবে লিখিত হতে হবে। আমরা পয়েন্টটার মধ্যে যে জিনিসটি লক্ষ্য করতে পারি যে চুক্তি লিখিত বা মৌখিক উভয় প্রকারই হতে পারে, তবে অধিকাংশ ক্ষেত্রে কি হতে হয় বা আইনের দৃষ্টিকোণ থেকে যেটি অধিক গ্রহণযোগ্য সেটি হচ্ছে লিখিত এবং নিবন্ধিত একটি চুক্তি। তাই চুক্তি লিখিত হলে তা প্রস্তাবকারী এবং স্বীকৃতিদাতা উভয় কর্তৃক কি হতে হবে স্বাক্ষরিত হতে হবে। এ হচ্ছে আমাদের সাধারণ উপাদানগুলো। আমরা এখন জানবো বিশেষ যে সকল উপাদানগুলো রয়েছে সেগুলো। বিশেষ উপাদান বলতে আমরা কি বুঝে থাকি, আমরা একটু আগে জেনেছি যে বীমা চুক্তি হচ্ছে একটি বিশেষ ধরনের কি চুক্তি। এর ফলে কি হয় উপাদানসমূহের সাথে যে সকল চুক্তির বিশেষ ধরনের উপাদান থাকে সেগুলোর মধ্যে প্রথমত যেটি রয়েছে তা হচ্ছে বীমাযোগ্য স্বার্থ প্রথমত আছে। এখন বীমাযোগ্য স্বার্থ জিনিসটা কি, অর্থাৎ বীমা গ্রহীতার আর্থিক স্বার্থ থাকে যা তাকেই মূলত আমরা বীমাযোগ্য স্বার্থ বলতে পারি। শিক্ষার্থীরা আমি আবারও বলছি যে বীমার মাধ্যমে বীমা গ্রহীতা যে পরিমাণ উপকৃত হন বা লাভবান হন, বীমার অনুপস্থিতিতে তার যে পরিমাণ ক্ষতি সাধিত হয় তা হলো বীমাযোগ্য স্বার্থ। বীমাযোগ্য স্বার্থ না থাকলে কি হবে না এই বীমার বা চুক্তির অস্তিত্ব থাকবে না। কোনো ব্যক্তিকে বীমা চুক্তি সম্পাদন করতে হলে অর্থাৎ বীমা চুক্তিটি কার্যকর করতে হলে তাকে অবশ্যই কি থাকতে হবে বীমাযোগ্য স্বার্থ থাকতে হবে। তারপর যেটি আছে সেটি হচ্ছে চূড়ান্ত সদ্বিশ্বাস। সদ্বিশ্বাস বলতে আমরা এটাই বুঝি যে একে অপরের প্রতি একটি বিশ্বাসকে, অর্থাৎ
বীমা চুক্তির যে পক্ষসমূহ থাকে, বীমাকারী বা বীমা গ্রহীতা যাই বলি, এদের মধ্যে যে পারস্পরিক চূড়ান্ত সদ্বিশ্বাসের ভিত্তিতে বীমা চুক্তি আবদ্ধ হয়, যে কোনো পক্ষের বিশ্বাস ভঙ্গের বা আচরণের বা চুক্তির যে বাস্তবতা তাকে কি করে মূলত অকার্যকর বা অপরিপূর্ণ করে তোলে। এজন্য বীমা চুক্তির বিষয়বস্তুতে কি থাকতে হবে? সংশ্লিষ্ট বা পক্ষসমূহের মধ্যে একটি বিশেষ যে সুবিধা, তা একটি বিশেষ যে উপাদান, তা হচ্ছে চূড়ান্ত সদ্বিশ্বাস, অর্থাৎ একে অপরের প্রতি অবহিত হবেন বা একে অপরের প্রতি জানবেন। তারপর যেটি হচ্ছে ক্ষতিপূরণ, অর্থাৎ ইনডেমনিটি জিনিসটা কি? এটি হচ্ছে বীমা চুক্তির মূল বিষয়, যা না হলে বীমাই মূলত করা হয় না। অর্থাৎ বীমা চুক্তির মূল বিষয় হলো কোনো অনিশ্চয়তা বা ক্ষতির যে পূরণের নিশ্চয়তা প্রদান করা হয়, তাই হচ্ছে ক্ষতিপূরণ। অর্থাৎ যে কোনো অনাকাঙ্ক্ষিত, যেটা মানুষের কাম্য নয়, অর্থাৎ সম্ভাব্য কোনো দুর্ঘটনা বা অনিশ্চয়তা থেকে মুক্তি পাওয়ার জন্য বা ঝুঁকি হ্রাসের জন্য বা সম্ভাব্য যে ক্ষতি তা পূরণের জন্য কি করা হয়? বীমা চুক্তি করা হয়। তারপর আছে হচ্ছে স্থলাভিষিক্তকরণ। স্থলাভিষিক্তকরণ জিনিসটা কি? যে একের জায়গায় অন্যের কি করা? স্থলাভিষিক্তকরণ করা। যেমন বীমা চুক্তির এটি একটি অপরিহার্য উপাদান, যা বীমা গ্রহীতার বীমাকৃত বস্তু বা কোনো দুর্ঘটনা ঘটলে বীমা কোম্পানি যদি ক্ষতিপূরণ করে, তাহলে ওই বস্তুর মালিকানা সংক্রান্ত যাবতীয় যে অধিকার থাকে তা মূলত বীমা কোম্পানির নিকট অর্পিত হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি জিনিসটি আবারও বলছি, তোমরা লক্ষ্য করো যে কোনো পণ্য বা প্রতিষ্ঠানের যে বীমা করা হয়, তার কিছু অংশ বা আংশিক যদি ক্ষতির সম্মুখীন হয়, সেক্ষেত্রে বীমাকারী প্রতিষ্ঠান কি করে? তার ক্ষতিপূরণ যদি দিয়ে থাকে, তাহলে ওই বীমাকারী প্রতিষ্ঠান কি হয়? ওই ক্ষতিপূরণকৃত পণ্য বা প্রতিষ্ঠানের মালিক বা স্থলাভিষিক্ত হন। অর্থাৎ ক্ষতিগ্রস্ত সম্পত্তিকে বীমা কোম্পানি পূর্বের অবস্থায় ফিরিয়ে দিতে পারে, আর এই ফিরিয়ে দেওয়াকে কি বলা হয়? স্থলাভিষিক্তকরণ বলা হয়। তারপর যেটি আছে সেটি হচ্ছে ক্ষতির নিকটতম কারণ। তো আমরা প্রথমে জানব যে ক্ষতির নিকটতম কারণ হলো, অর্থাৎ বীমা চুক্তিতে যে বিষয় বা সম্পত্তিকে চুক্তিবদ্ধ করে বীমা করা হয়, মূলত সেই পণ্য বা প্রতিষ্ঠানে যদি কোনোরূপ ক্ষতি হয়, সেক্ষেত্রে বীমাকারী প্রতিষ্ঠান তা পূরণের জন্য কি থাকে? মনোনিবেশ করে থাকে। অর্থাৎ বীমা চুক্তিপত্রে যেসব কারণে দুর্ঘটনা ঘটলে ক্ষতিপূরণ দেওয়া হবে তার উল্লেখ থাকে, যা দুর্ঘটনায় উল্লেখিত কারণসমূহ হলো ক্ষতির নিকটতম কারণ। নিকটতম কারণের সঙ্গে সংশ্লিষ্ট নয়, অর্থাৎ যে চুক্তিটি হয়েছে সে চুক্তিপত্রে কি নয়? বিষয়ের সাথে এক নয়। এরকম কোনো দুর্ঘটনা ঘটলে বীমাকারী প্রতিষ্ঠান তা পূরণে কি নয়? বদ্ধপরিকর নয়। অর্থাৎ দুর্ঘটনায় উল্লেখিত কারণসমূহ হলো ক্ষতির একটি নিকটতম কারণ, অর্থাৎ যার কারণের সঙ্গে সংশ্লিষ্ট নয় বা এমন কারণের সঙ্গে কি নয়? মিল নেই, বা কারণসমূহকে আমরা বলতে পারি যে চুক্তিতে এর কোনো উল্লেখ নেই, তাহলে কি হবে? এই কারণসমূহ কি হবে? দূরবর্তী কারণ বলা যাবে। অর্থাৎ বীমা চুক্তির ক্ষেত্রেও ঠিক তাই, ক্ষতিপূরণের ক্ষেত্রে নিকটতম কারণটি দেখো এবং দূরবর্তী কারণসমূহ নয়। তারপর মনোনয়ন করা হয় যে বিষয়টি, সেটা হচ্ছে বীমা গ্রহীতা তার মৃত্যুতে পরবর্তীকালে বীমার আর্থিক যে সুবিধা ভোগ করবেন তার নাম উল্লেখ করেন বা উত্তরাধিকার নির্বাচন করেন, যা বীমা চুক্তিতে উল্লেখ থাকে। অর্থাৎ কোনো ব্যক্তির জীবন বা সম্পত্তির উপর বীমা করা থাকলে ওই ব্যক্তির মৃত্যু ঘটলে তার যেই উল্লেখিত চুক্তিতে উল্লেখিত ব্যক্তির নিকট কী করা হয়? তার অর্থ বা ক্ষতিপূরণ প্রদান করা হয়ে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে আমাদের আজকের বীমা চুক্তির অপরিহার্য যে সকল উপাদানগুলো আমরা আলোচনা করলাম। তোমরা বিষয়গুলো বাসায় একটু দেখবে, তাহলে দেখবে অনেকটা আয়ত্ত হয়ে যাবে। তো পরবর্তী ক্লাসে আমরা যে কোনো অন্য বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই আশা ব্যক্ত করে আজকের জন্য ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।